হায় হায়, এ কি সর্বনাশ! এই পেঁপের গাছগুলো এভাবে পড়ে আছে কেন? হায় রে, এই বল্টুর কপালে আর কখনো বুঝি সুখ হবে না। বাবা বল্টু, এভাবে মন খারাপ করে বারান্দায় বসে আছিস কেন? আয় বাবা, তোকে আমি খাবার খেতে দেই। মন খারাপ করা ছাড়া আর কি করার আছে? এই বৃদ্ধ বয়সেই তোমাকে একটা দিনও মন ভরে খাবার খেতে দেয়নি। তুমি আর কয়দিনই বা বাঁচবে মা? এখন যদি তোমাকে একটু ভালো মন্দ খাবার দিতে না পারি, তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এভাবে কেন বলছিস বাবা? আমরা যা খাই তাই খোদার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় কর। আমার যে কোনো কষ্ট হচ্ছে না রে বাবা। আপনাদের কোনো কষ্ট না হলেও আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বিয়ের পর থেকেই এই সংসারে কোনোদিনও ভালো মন্দ খেতে পারিনি। এভাবে আমি আর না খেয়ে থাকতে পারবো না। ঘরে যেটুকু ছিল সেটুকুই রান্না করেছি। খেয়ে আমাকে উদ্ধার করুন। বউ, তুমি সবসময় এরকম বাজে ব্যবহার কেন করো? তুমি কি একটু মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো না? একই তো সংসারের এই অবস্থা, তার উপরে তোমার এসব একদম ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু তোমাদের সাথে বাজে ব্যবহারই করি। দুবেলা একটু খেতে দেওয়ার মুরদ নেই, আবার কথা বলার নমুনা দেখো। উফ, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। কি ব্যাপার বৌমা, তুমি এমন করছো কেন? ছেলেটা তো এমনিতেই অনেক টেনশনে আছে। মা, ও তো ঠিকই বলেছে। সত্যি তো, তোমাদেরকে একদিনও ভালো মন্দ খেতে দিতে পারিনি। বউ, তোমরা দুজনেই এখন ঘরে যাও, আমি একটু বাইরে যাচ্ছি। দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর একটি গাছের নিচে বসে থাকে। আর তখনই সে রাস্তা দিয়ে এক বানর যাচ্ছিল। আরে বল্টু ভাই, এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? তা সংসারের খুব খারাপ অবস্থা যাচ্ছে বুঝি? তা এখানে বসে না থেকে কোনো কাজকর্ম তো করতে পারো নাকি? কিন্তু বানর ভাই, অনেক চেষ্টা করছি কিছু করার জন্য, কিন্তু কোনো কাজই তো খুঁজে পাচ্ছি না। বাড়িতে যে মা বউকে দুবেলা খেতেও দিতে পারছি না। বল্টু ভাই, আমাদের বাড়ির পাশেই ফাঁকা জমিটা যে আছে, সেটা তো দেখছি অনেকদিন থেকে পড়েই আছে। তুমি ওই জমিতে পেঁপে চাষ করলেও তো পারো, দেখবে খুব ভালো পেঁপে হবে। আচ্ছা, আমার আবার অনেক কাজ আছে, তাহলে আমি আসি। এই বলে বানর সেখান থেকে চলে যায়। আরে, এটা তো কখনো ভেবেই দেখিনি। আমার জায়গাটা তো এমনি এমনি পড়েই আছে। বানর তো একদমই ঠিক কথা বলেছে দেখছি। যাই, আমি বরং ওই জমিতে পেঁপে চাষ করি। এ কথা বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায়। আর শিউলি শিয়ালিনীকে বলে, বউ, আমি একটা কাজ পেয়েছি, আর সেটা আমার নিজের জমিতেই। আমাদের যে জমিটা আছে না, সেই জমিতে ভাবছি পেঁপের চাষ করব। এইসব কি বলছো? হ্যাঁ, পেঁপে চাষ করে কি এমন টাকা উপার্জন করবে শুনি? পেঁপের তো তেমন কোনো দাম নেই। এই শীতকালে এত সবজি রেখে কে খাবে তোমার পেঁপে? তোমার যা ইচ্ছে তুমি তাই গিয়ে করো, যত সব। এরপর বল্টু শিয়াল তার জমিতে কিছু পেঁপের চারা লাগায় আর বলে, পেঁপে গাছ তো লাগালাম, এই অভাগা বল্টু যে কোনো কাজই করে না কেন, শুধু ক্ষতিই হয়ে যায়। এবার তো অনেক আশা নিয়ে পেঁপে গাছ লাগালাম, দেখি উপরওয়ালা কেমন ফলন দেয়। হায় হায় রে, এ কি সর্বনাশ! এই পেঁপে গাছগুলো এভাবে পড়ে আছে কেন? হায় রে, এই বল্টুর কপালে আর কোনোদিনও সুখ হবে না। যে কাজে করি না কেন, সেটাই ধ্বংস হয়ে যায়। ভেবেছিলাম পেঁপে চাষ করে কিছু টাকা ইনকাম করব, বৃদ্ধ মা বউকে একটু ভালো মন্দ খাবার দিতে পারবো। এখন তো আমার সব শেষ হয়ে গেল। এসব বলে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়।
আর শিউলি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। অমনি তুমি লেজ গুটিয়ে পালিয়ে এলে তাই না? যে কটা গাছ ভালো আছে সে কটারই যত্ন নিবে, বুঝতে পেরেছো? ভাগ্যে থাকলে দেখবে ওই বাকি গাছ থেকে আমরা ভালো ফলন পাবো। যাও যাও, ওই গাছগুলোকে ভালো করে যত্ন করো। ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমি এখন যাচ্ছি। এরপর বল্টু শিয়াল বাকি পেঁপে গাছগুলোর যত্ন নিতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। অনেকদিন তো হলো পেঁপে গাছগুলোকে যে দেখতেই যাই না। আর যাই, গাছগুলো একটু দেখে আসি। কিছুক্ষণ পর আরে, এসব আমি কি দেখছি? পেঁপে গাছে এমন সোনালী পেঁপে, এমন সোনালী পেঁপে আগে তো আমি কখনোই দেখিনি। ঠিক যেন সোনার পেঁপে ঝুলে আছে। এক কাজ করি, এই পেঁপেগুলো আমি বরং বাজারে নিয়ে যাই। আরে বল্টু ভাই, এই পেঁপে তুমি কোথায় পেলে? এই পেঁপেগুলো তো দেখছি একদম সোনার মতো। আমি তোমাকে সবগুলোর দাম দিচ্ছি, এই নাও টাকা। আরে বাহ, এতগুলো টাকা! এতগুলো টাকা তো আমি আমার জীবনেও দেখিনি। আমি মনে হয় এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে যে সোনালী পেঁপে। এরপর বল্টু শিয়াল পেঁপে বিক্রির টাকা নিয়ে বাড়িতে চলে যায়। সব কথা তার বৃদ্ধা মা এবং শিউলি শিয়ালিনীকে খুলে বলে। দেখলে তো বৌমা, ধৈর্য ধরে থাকলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। বাবা বল্টু, বাকি পেঁপেগুলো শহরের কোনো সোনার দোকানে বিক্রি করে আসবি। হায় খোদা, সবই তোমার আশীর্বাদ। এরপর থেকে বল্টু শিয়াল সোনার পেঁপে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আর সুখে শান্তিতে তার বউ আর মাকে নিয়ে দিন কাটাতে লাগে। কি দিয়া মন কাইলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। প্রিয় এলাকাবাসী, আমাদের ফেলটুকুদু এবার চতুর্থবারের মতো ফেল মেরেছে। এই খুশিতে কদুর কিপটা বাবা এক মজলিসের আয়োজন করেছে। সেখানে আপনারা যাবেন, খাবেন এবং ফেলটুকুদুর জন্য দোয়া করবেন। এই কথাগুলো ঝলমলি হাতে মাইক নিয়ে ভ্যান গাড়িতে উঠে এলাকাবাসীকে বলতে থাকে ফেলটু কদুকে খেপানোর জন্য। এমন সময় সেখানে কদু চলে আসে আর ঝলমলিকে থাপ্পড় দিয়ে বলে, কিরে ঝলমলি, তুই রাস্তায় মাইক দিয়ে এসব কি বলছিস? আমার কি মান সম্মান নাই নাকি? এই দেখ, তোরা দেখ, ফেলটু কদুর নাকি আবার মান সম্মান আছে। যে কিনা বারবার ফেল করে আর তার পরিবারের মুখ উজ্জ্বল করে। দেখ ঝলমলি, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি রাগলে এর ফল ভালো হবে না কিন্তু। চোরের মায়ের আবার বড় গলা। ফেল তো করেছিস, আবার বড় গলায় কথা বলছিস। তুই কি করবি আমাকে? আজ দেখবো তুই আমায় কি করতে পারিস। আমিও আজ মাইকিং করা বাদ দিব না, শালা ফেলটু কদুর বাচ্চা। ঝলমলির মুখে এসব কথা শুনে ফেলটুর খুব রাগ ওঠে। সে রাগ করে গিয়ে ঝলমলির চুলের মুঠি ধরে। ও মা গো, শালা ফেলটু কদুর বাচ্চা, আমার চুল ছাড় বলছে, ছাড়, নইলে কিন্তু তোকে কামড়ে দিব রে। এখন ছাড়তে বলছিস কেন, শালির ঘরের শালি? ঝলমলি, তোর নাম যে কেন ঝলমলি রাখছে আমি বুঝি না। নামের সাথে তোর ব্যবহারের কোনো মিলই নেই। এমন কথা বলতেই ঝলমলি গিয়ে কদুর চুল টেনে ধরে হাতে কামড় দেয়। ওয়া বাবা, ওয়া মা, ওয়া বাবা, আহ, ও মা গো, মরে গেলাম রে। ডাইনি রাক্ষসী ঝলমলি, জীবনে মাংস খাসনি, আমার হাত কামড়ে দিয়ে মাংস ছিঁড়ে নিলি। তোকে আমি ছাড়বো না রে ঝলমলি। কথাগুলো বলে কদু ঝলমলির দিকে এগিয়ে যায়। তক্ষুনি ঝলমলি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আঙুল জ্বলে বুকে, তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে। ঝলমলি নাচছিল আর গানটি গাইছিল।
ঠিক সেই সময় সেখানে কদু চলে আসে। ঝলমলি কদুকে না দেখতে পেয়ে নাচতেই থাকে, আর তখনই ঝলমলির হাতটা গিয়ে কদুর নাকে লাগে। নাক কেটে যায় কদুর। ওয়া বাবা, ওয়া বা, ওয়া বাবা, ওয়া বাবা। আহ, ইস, তুই আমার নাকটা ফাটিয়ে দিলি ঝলমলি। কাল তো কামড়ে আমার মাংস খেয়েছিস, আজ আমি তোকে মারবো, আর তুই কিনা আবারও আমার নাক ফাটিয়ে দিলি। বেশ করেছি, আরো করব। শালা কদুর বাচ্চা, তোর উচিত শিক্ষা হয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়া আমার কি দোষ বল? আমি তো ইচ্ছা করে মারিনি। তুই আমার পিছনে চোরের মতো দাঁড়িয়ে থাকলে তো লাগবেই। তুই দেখছিস না আমি নাচছি? এসব কথা শুনে কদু বড্ড ক্ষেপে যায়। সে উঠে বাড়ির দিকে চলে যায় আর ভাবতে থাকে, এভাবে আর চলবে না আমার। যে করেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে, তাহলে আর কেউ আমাকে ফেলটু কদু বলতে পারবে না। আমার আর ঝলমলির সাথে ঝামেলাও হবে না। শালি ঝলমলি তো আমাকে জ্বালিয়ে মারলো, ওর জ্বালায় আর আমি বাঁচতে পারছি না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর পরীক্ষার দিন ঘনিয়ে আসে। ফেলটু কদু ভাবতে থাকে, আমি তো সারা বছর আনন্দ করে কাটিয়েছি নকল করে পাশ করব বলে। জানি না হলে স্যাররা কেমন হবে, তাদের চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারবো তো? এভাবে আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ফেলটু কদু তার বন্ধুদের নিয়ে পরীক্ষার হলে ঢুকে পড়ে। ঢুকে দেখে ওদের সব বন্ধুদের সিট একসাথে পড়ে। এতে কদু খুব খুশি হয়। এর মাঝে হলে স্যার ঢুকে পড়ে। আরে, তোমরা উঠে দাঁড়িয়েছো কেন? তোমরা যে যার সিটে বসে পড়ো, এখন তোমাদের খাতা দেওয়া হবে। স্যার, আমার একটা কথা ছিল, আমি হিসু করতে যাব স্যার। গদু, এটা কেমন ভাষা বললে? বলবে প্রসাব করবে, তা না পারলে বলবে চাপ আছে স্যার। স্যার বুঝলাম, কিন্তু স্যার হাগু পাইলে তাহলে কি বলবো? স্যার, আমি বলছি হাগু পাইলে কি বলবে? প্রসাব পাইলে বলবি চাপ আছে, আর হাগু পাইলে বলবি চাপের বাপ আছে স্যার। তাহলে স্যার বুঝে যাবে। স্যার তো দেখছি হলে কড়া ডিউটি দিচ্ছে, সবার খাতা চেক করছে স্যার। এর চোখ ফাঁকি দিয়ে তো নকল করাও সম্ভব না। এদিকে আমিও তো কিছু পারি না, কি যে করি। যে কোনো একটা উপায় আমাকে বার করতেই হবে। আমাকে এবার নকল করে পাস যে কোনো মূল্যে করতেই হবে। ফেলটু কদু নামটা আমাকে এবার মুছে ফেলতেই হবে। কি ব্যাপার কদু, এভাবে কি ভাবছো লেখা বাদ দিয়ে? তাড়াতাড়ি দেখো, সবাই লিখছে দেখো না। তোমার জন্য কি সময় বসে থাকবে নাকি? আসলে স্যার আপনার কথাই ভাবছিলাম আর কি। এই কাগজটা নিন স্যার। কদু কাগজে কিছু একটা লিখে স্যারের হাতে দিল। স্যার সেটা নিয়ে চেয়ারে বসে পড়ল, আর কোনো ছাত্রছাত্রীর খাতা চেক করলো না। এই সুযোগে কদু ইচ্ছা মতো নকল করে লিখতে থাকলো। যাক, বাঁচলাম। এখন শুধু লিখবো আর লিখবো, স্যার আর আমার কোনো খাতা চেক করবে না। এবার আমার পাস করা ঠেকায় কে? এবার তো ফেলটু কদু নাম আমি মুছেই ছাড়বো ইনশাল্লাহ। স্যার বেটা এবার বুঝুক মজা, কদুকে নকল করা থেকে আটকাবে কে? এভাবেই পরীক্ষা শেষ হয়ে গেল। সবাই হল থেকে বের হয়ে যে যার বাড়ির দিকে চলে গেল। কদুর বন্ধু মদন কদুকে বলে, কিরে কদু, তুই স্যারকে ওটা কি কাগজ দিলি হাতে, যেটা থেকে স্যার আর কোনো খাতা চেক না করে চেয়ারে গিয়ে বসলো? আরে মদন, শোন তবে রে, ওই কাগজে আমি লিখেছিলাম স্যার আপনার প্যান্টের পিছনের দিক দিয়ে সম্পূর্ণ ছিঁড়া, আপনার সব কিছু দেখা যাচ্ছে, আর এই কারণেই স্যার চেয়ারে বসে নিজেকে আড়াল করে। আর আমি এই সুযোগে নকল করে নেই। তাছাড়া ওই স্যারকে টপকে আজ আর নকল করার কোনো উপায় ছিল না রে, তাই তো এই চাল দিয়েছি আমি। হা হা, যাক দোষ, ভালোই করেছিস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর রেজাল্টের দিন ঘনিয়ে আসে। ফেলটু এবার পাশ করে যায়। এই খুশিতে ফেলটু কদু বাজারে যায় মিষ্টি আনতে।
এমন সময় রাস্তায় ঝলমলির সাথে দেখা হয়ে যায়। কি রে ফেলটু কদু, কি খবর তোর? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। চুপ ঝলমলি, একদম চিংড়ি মাছের মতো লাফাবি না। আর আমাকে ফেলটু কদুও বলবি না, শুধু কদু বলবি। আমি এবার পাশ করেছি, বুঝেছিস? ওরে আমার কদু সোনা গো, তুমি এবার পাস করেছো। থাক, এখন থেকে তাহলে কদু বলেই ডাকবো। প্রিয় এলাকাবাসী, আমাদের কদু আর ফেলতু কদু না, সে এবার পাস করেছে। এক গ্রামে গীতা নামের ছোট্ট একটি শিয়াল কন্যা তার বাবা মা বিমল আর বাণীর সাথে বসবাস করত। তারা অনেক গরিব ছিল। তারা যে ঘরটাতে থাকতো সেই ঘরটি অনেক পুরনো ছিল আর ভাঙাও ছিল। যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে। বিমল সারাদিন মাছ ধরে সেগুলো বিক্রি করত, আর ছোট্ট মেয়ে গীতা বনে জঙ্গলে ঘাস কেটে তা বাজারে বিক্রি করত। যাদের গরু ছিল তারা গীতার থেকে ঘাস কিনে নিত। এভাবে বাবা মেয়ে মিলে দুজনে তাদের সংসার চালাতো। কি গো, সামনে যে বর্ষা আসছে, এক্ষুনি যদি আমাদের বাড়িটা ঠিক না করি তাহলে যে সামান্য বৃষ্টিতেই বাড়িটা ভেঙে পড়বে। তখন আমরা কোথায় থাকবো আর কি বা করবো বলো তো? হ্যাঁ বাবা, মা কিন্তু একদম ঠিক কথা বলছে। এক্ষুনি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে পরে আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। কিন্তু এখন আমরা কি বা করতে পারি সেটাই তো বুঝতে পারছি না। হাতে যে একটা পয়সাও নেই। সারাদিন মাছ ধরে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে তো কোনো মতে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। ঘর ঠিক করব কিভাবে? ঘর ঠিক করতে হলে তো 1000 খানিক টাকা প্রয়োজন। ওগো, তুমি দেখো না গো, কারো কাছে কোনো সাহায্য পাও কিনা। বাণী শিয়ালিনীর কথা মতো বিমল অনেকের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ তাকে কোনো প্রকারের সাহায্য করে না। এরই মধ্যে একদিন হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়। মা, ও মা, আমাদের খুব ভয় লাগছে। আমাদের ঘরটা যদি ভেঙে পড়ে তখন কি হবে বলো তো? বাবা, তুমি, আমি, আমরা সবাই কোথায় থাকবো? তুই এসব নিয়ে একদম ভয় পাস না সোনা, আমাদের কোনো কিছু হবে না। তারা এসব কথা বলছিল, তখনই এক দমকা হাওয়ায় তাদের ঘরের চালটা উড়ে যায়। মা, ও মা, ঘরের চালটা তো উড়ে গেল মা। সব বৃষ্টি তো আমাদের ঘরের মধ্যেই পড়ছে। এখন আমাদের কি হবে বলো তো? কোথায় যাবো আমরা? দেখো না, আমার গায়ে কত বৃষ্টির জল পড়ছে। এরপর তারা তিনজন মিলে সেই ঘর থেকে বেরিয়ে জঙ্গলের একটা বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। ওগো, এই বৃষ্টি যদি এক্ষুনি না থামে তখন কি হবে? ঈশ্বর, তুমি আমাদের সাহায্য করো। ঈশ্বর, কেন আমাদের এত পরীক্ষা নিচ্ছ তুমি? তুমি এত ভেঙে পড়ো না তো গিন্নি, ঈশ্বর ঠিক আমাদেরকে পথ দেখাবেন। তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর তারা তিনজনে বাড়িতে ফিরে আসে আর দেখে যে তাদের সম্পূর্ণ বাড়িটা ভেঙে মাটিতে একদম পড়ে আছে। তা দেখে তো গীতা আর বাণী ভীষণ কাঁদতে থাকে। হায় হায় রে, এ আমাদের কি হলো? কি সর্বনাশ হয়ে গেল আমাদের! ঘরটা এভাবে পড়ে আছে এখানে, এবার আমরা কোথায় থাকবো? এটা আমাদের কি হলো বাবা? আমাদের বাড়িটা তো পুরো মাটিতে ভেঙে গেছে। এবার আমরা কোথায় যাব আর কোথায় থাকবো? বিমল গীতা আর বাণীর কোনো কথার উত্তর দেয় না, কারণ সে নিজেই অনেকটা ভেঙে পড়েছিল। সে কি বলে তাদেরকে সান্ত্বনা দেবে সেটা সে নিজেই বুঝতে পারছিল না। তারা সেই রাতটি তাদের ভাঙা বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দেয়। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। গিন্নি, আমার জালটা দাও তো, আমি বরং নদীতে মাছ ধরতে যাই। মাছ ধরতে না গেলে আবার আমরা কি খাবো বলো তো? এই নাও তোমার জাল। মা, আমিও তাহলে ঘাস কাটতে চাই। এতে সামান্য কিছু হলেও আমাদের উপকার হবে বলো।
এরপর বিমল মাছ ধরতে চলে যায় আর গীতা চলে যায় ঘাস কাটতে। গীতা ঘাস কাটতে কাটতে বলে, ঈশ্বর, গরিবদের সাথে তুমি কেন বারবার খারাপ কিছু করো বলো তো? আমরা তো এমনিতে অনেক সমস্যার মধ্যেই থাকি, তবু এত সমস্যা থাকতেও আরো কেন বিপদ হয়? আমাদের গরিবদের কপালে কি একটুও সুখ নেই? জন্মের পর থেকে দেখছি আমাদের কত কষ্ট করতে হয়। এসব কষ্ট আমার আর ভালো লাগে না। বাবা কষ্ট করছে, মা কষ্ট করছে, সবাই কষ্ট করছে। গীতা এসব কথা বলে কাঁদতে থাকে আর ঘাস কাটতে থাকে। হঠাৎই তার মনোযোগ যায় ঘাসগুলোর দিকে। সে ভাবে, আচ্ছা, আমি যদি এই গাছগুলো দিয়ে বাড়ি বানাই তাহলে কেমন হবে? গাছগুলো তো অনেক বড় বড়। এই গাছগুলো দিয়ে বাড়ি বানালে বৃষ্টির পানি কিছুতেই ঘরের মধ্যে পড়বে না। আমি না হয় ঘাসের ঘরের উপর ফুলের ছাদ দিয়ে দেব। অনেকগুলো ফুল ঘাসের ঘরের উপরে দিলে তা ভেদ করে ঘরের ভিতরে পানি পড়বে না। হ্যাঁ, আমি বরং তাই করব। এসব ভেবে গীতা অনেকগুলো ঘাস কাটে আর সেগুলো নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে সে তার মাকেও সব কথা খুলে বলে। উপায়টা তো বেশ ভালো, তবে চল আর দেরি না করে আমরা আমাদের কাজে লেগে পড়ি। আকাশ কালো ঘন মেঘে ছেয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এরপর তারা মা মেয়ে মিলে ঘাস দিয়ে প্রথমে আগে ঘরের চাল বানায়, তার উপর ফুল দিয়ে ছাদ দিয়ে দেয়। এরপর আস্তে আস্তে পুরো ঘর বানিয়ে ফেলে। এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু করে দেয় আর তারা মা মেয়ে দুজনেই তাড়াহুড়ো করে ঘাসের বাড়িতে ঢুকে পড়ে। মা, তুমি দেখেছ আমাদের ঘাসের বাড়িতে আর কোনো বৃষ্টি পড়ছে না। আমাদের আর কোনো চিন্তা নেই। অন্যদিকে বৃষ্টি পড়তে দেখে বিমল চিন্তায় ভেঙে যায়। না জানি বাড়িতে মা মেয়ে দুজনে কিভাবে আছে। আরে বাড়ি আর কি বলছি, আমাদের তো কোনো বাড়ি নেই। না, এসব ভাবলে এখন আর চলবে না। আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। আমার মেয়েটা হয়তো এমন বৃষ্টি দেখে খুব ভয় পাচ্ছে। এরপর বিমল দ্রুত বাড়িতে চলে আসে আর এসে যা দেখে তা দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। একে কি, এখানে ঘাসের বাড়িটা কোথা থেকে এলো? ঘাসের বাড়ি, তার উপর দেখছি ফুলের চালা দেওয়া। এখানে এটা কে বানালো? বিমলের কথা শুনে বাণী ও গীতা ঘাসের ঘরের দরজা থেকে বিমলকে ডাকতে থাকে। এরপর বিমল সেই ঘাসের ঘরে ঢুকে পড়ে আর গীতা ও বাণী তারপর বিমলকে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি মা, তোর মাথায় অনেক অসাধারণ বুদ্ধি। এই ঘাসের বাড়িতে কোনো পানিও পড়ছে না, ফুলের চালা দেওয়াতে ঘরটা কিন্তু বেশ মজবুত হয়েছে। বর্ষায় এখন এই ঘাসের বাড়ি আমাদের একমাত্র সম্বল। এভাবেই তারা ঘাসের বাড়িতে থাকতে শুরু করে। টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বর্ষায় ঘাসের বাড়ির কোনো ক্ষতি হয় না। তারা নিশ্চিন্তে বর্ষায় সে ঘাসের বাড়িতে থাকতে লাগে। এভাবে অনেক দিন কেটে যায় আর বর্ষাকালও শেষ হয়ে যায়। পাড়া প্রতিবেশীরা ও অন্যান্য জঙ্গল থেকে পশু পাখিরা সবাই তাদের ঘাসের বাড়ির কথা জেনে যায়। সবাই তাদের ঘাসের বাড়ি দেখতে আসে। তারা ঘাসের বাড়িতে এমন ফুলের ছাদ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর ছোট্ট শিয়াল কন্যার অনেক প্রশংসা করতে থাকে। তখন বাঘিনী এসে বলে, হ্যাঁ রে গীতা মা, আমার না গুহায় থাকতে আর ভালো লাগে না রে। তুই আমাকেও এরকম একটা সুন্দর ঘাসের বাড়ি বানিয়ে দিবি রে। এমন ঘাসের বাড়ি আর ফুলের ছাদ দেখলে কার না মন চাইবে এমন বাড়িতে থাকতে। হ্যাঁ গো মাসি, দেবো গো দেবো। এখন তো গ্রীষ্মকাল আসছে, বলো, ঘাস দিয়ে বাড়ি বানিয়ে তাতে ফুলের ছাদ দিলে অনেক ঠান্ডা থাকবে ঘরটা। সূর্যের তাপ ঘরের মধ্যে ঢুকতেও পারবে না, জানো তো। তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে মা, তোর এইটুকু মাথায় অনেক বুদ্ধি আছে। সত্যি বর্ষায় ঘাসের বাড়িটা অনেক অসাধারণ। এরপর সবাই গীতার কাছ থেকে ঘাসের বাড়ি বানিয়ে নেয়, তাও আবার ঘরের চালার উপর ফুলের ছাদ দিয়ে। দিন দিন তারা অনেক পরিচিতি লাভ করে
ঘাসের বাড়ি বানিয়ে তারা অনেক টাকা উপার্জন করে। তাদের অবস্থা দিন দিন আগের থেকে উন্নতি হয়।